পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন এক ঘটনা ঘটে গেছে যেটা এখন শুধু একটা হত্যাকাণ্ড নয়, এটা পুরো ক্ষমতার কাঠামোর ভিতরে পচনের উন্মোচন করে দিয়েছে। শুভেন্দু অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তার সবচেয়ে বিশ্বস্ত মানুষ, তার ছায়াসঙ্গী, তার ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে প্রকাশ্যে রাস্তায় ব্রাশ ফায়ার করে হত্যা করা হলো। আর এখান থেকেই শুরু হয়েছে আসল প্রশ্ন, যে প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। কলকাতার মধ্যগ্রাম দোহারিয়া এলাকা, গভীর রাত, রাস্তা তখন প্রায় ফাঁকা। চন্দ্রনাথ রথের গাড়ি যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎই সামনে এসে দাঁড়ালো একটি গাড়ি। রাস্তা ব্লক। কিছু বুঝে ওঠার আগে চারদিক থেকে ঘিরে ধরে 7-8 জন সশস্ত্র বাইক আরোহী। মুহূর্তের মধ্যে একের পর এক গুলি, গাড়ির ভেতরেই ঝাঁঝরা হয়ে গেল চন্দ্রনাথ রথের শরীর। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। আর এই বাস্তবতার ভয়াবহতা যতটা না গুলিতে, তার চেয়েও অনেক বেশি সেই প্রশ্নে, কারা এত সাহস পেল। কারণ একটু ভাবুন, বিজেপি তখন সবে ক্ষমতা এসেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছে। এই সময়ে তার সবচেয়ে কাছের মানুষকে খুন করার সাহস কার? পশ্চিমবঙ্গের কোনো মাফিয়া ডন কি এতটা ঝুঁকি নিতে চাইবে? নাকি এই সাহসের পেছনে আরো অনেক বড় কোনো শক্তি কাজ করছে? আর এখান থেকে ঘটনা পুরো অন্য মাত্রা পায়। রাজ্য পুলিশ এবং সিআইডি যখন ফাস্ট ট্র্যাকে তদন্ত শুরু করলো, তখন মাত্র 4 দিনের মধ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসতে শুরু করলো। প্রথমে ভুয়া অ্যাকাউন্ট, মোবাইল লোকেশন ট্র্যাকিং এবং ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে পুলিশ পৌঁছে গেল বিহার ও উত্তরপ্রদেশে। সেখান থেকে গ্রেফতার হলো 3 জন পেশাদার শার্প শুটার, মায়াঙ্ক মিশ্র, ভিকি মৌজো এবং রাজ সিংহ। তদন্তে যে তথ্যটা সবচেয়ে বেশি নাড়া দিল, সেটা হলো এই হত্যার জন্য সুপারি দেওয়া হয়েছিল প্রায় 1.5 কোটি টাকা। আর সেই কন্ট্রাক্ট নিয়েছিল বিহারের জেলে বসে থাকা কুখ্যাত মাফিয়া ডন শের সিং। শুরুতে একটু থামুন, 1.5 কোটি টাকার সুপারি, উত্তরপ্রদেশের বিহার থেকে অন্য পেশাদার খুনি পরিকল্পিতভাবে গাড়ি ব্লক করে ব্রাশ ফায়ার করা। এটা কোনো স্থানীয় গুন্ডামি নয়, এটা একটা হাই প্রোফাইল কন্ট্রাক্ট কিলিং। আর এই লেভেলের অপারেশন চালাতে গেলে শুধু টাকা লাগে না, লাগে রাজনৈতিক প্রোটেকশন, লাগে ক্ষমতার ছত্রছায়া। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য এখনো বাকি ছিল। গ্রেফতার হওয়ার শার্প শুটার রাজ সিং এর একটা ভিডিও ভাইরাল হলো। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাজ সিং উত্তরপ্রদেশে বিজেপির প্রার্থী হিসেবে প্রকাশ্যে নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন। শুধু তাই নয়, বিজেপির একাধিক নেতা ও মন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পুলিশের হাতে পৌঁছে যায়। এখানে একটু থামা দরকার। একজন খুনি, যে কিনা একটা রাজনৈতিক কন্ট্যাক্ট কিলারে জড়িত, সে আবার ক্ষমতাসীন দলের প্রার্থী। এই তথ্যটা যখন তদন্তে উঠে আসছিল, তখন রাজনৈতিক মহলে একটা ভূমিকম্প হওয়ার কথা ছিল। কিন্তু হলো উল্টো দিক। গাড়ির ট্রেল বের করছে, সুপারির হিসাব দিচ্ছে, সম্ভাব্য রাজনৈতিক যোগসূত্রের ছায়া দেখাচ্ছে। তখন পুরো মামলার তদন্তের ভার তুলে দেওয়া হলো সিবিআই এর ওপর। কোনো পূর্ব ঘোষণা নেই, কোনো স্পষ্ট কারণ নেই। 4 দিনে যে তদন্ত এতটা এগিয়ে গিয়েছিল, সেটা ছিনিয়ে নেওয়া হলো এবং দেওয়া হলো সেই সংস্থার হাতে, যার ট্র্যাক রেকর্ড নিয়ে প্রশ্ন আছে। শুভেন্দু অধিকারী নিজেই মুখ্যমন্ত্রী হওয়ার পর বলেছিলেন রাজ্য পুলিশের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। তাহলে সে আস্থা মাত্র 4 দিনেই উড়ে গেল কেন? ক্রাইম বিশ্লেষকরা এখানে একটা খুব পরিচিত প্যাটার্ন দেখছেন। সিবিআইতে মামলা ট্রান্সফার মানে সাধারণত তদন্তের গতি শূন্য নেমে আসা। সারদা কেলেঙ্কারি, নারদ মামলা সবই সিআইডির হাতে বছরের পর বছর ধরে পড়ে আছে, বিচার হয়নি, সত্য সামনে আসেনি। চন্দ্রনাথ রথের মামলাও কি সেই একই পথে হাঁটছে? এই প্রশ্নটা এখন সবার মনে। অনেকে বলছে পুলিশ হয়তো এমন একটা নাম জেনে ফেলেছিল, যেটা প্রকাশ পেলে খোদ মুখ্যমন্ত্রীর গদি হয়তো টলমল হয়ে যেত। আর সেই নাম যেন কোনোদিন দিনের আলো দেখতে না পারে, সেজন্য সিআইডি কে আনা হয়েছে। চন্দ্রনাথ রথী শুভেন্দু অধিকারীর প্রথম ঘনিষ্ঠ ব্যক্তি নয় যার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর আগেও অন্তত 3 জন ঘনিষ্ঠ মানুষের রহস্যজনক মৃত্যু ঘটেছে এবং প্রতিটি ঘটনার প্যাটার্ন অবিশ্বাস্য রকমের একই। 2013 সাল 4 আগস্ট খুন হয় শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারী প্রদীপ চার। সেই হত্যাকাণ্ড নিয়ে বহু প্রশ্ন উঠেছিল, কিন্তু আজ পর্যন্ত সত্য মুখ পায়নি। 2018 সাল শুভেন্দুর ব্যক্তিগত রক্ষী সুব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় পুলিশি ব্যারাক থেকে। সরকারি ভাষ্য আত্মহত্যা, কিন্তু পরিস্থিতিগত প্রমাণ সেদিকে ইঙ্গিত করে না। এই রহস্য আজও অমীমাংসিত। 2021 সাল পশ্চিমবঙ্গের সেই হাই ভোল্টেজ নির্বাচনের সময় রহস্যজনকভাবে খুন হয় শুভেন্দুর নিজের গাড়ি চালক। 4 জন মানুষ, 4টি মৃত্যু, প্রতিটি ক্ষেত্রে একই প্যাটার্ন। মৃত ব্যক্তির শুভেন্দু অত্যন্ত ঘনিষ্ঠ গোপন তথ্যের অধিকারী, আর মৃত্যুর পর কোনো মামলারই
সত্য প্রকাশ পায়নি। এটা কি কাকতালীয় বলবেন, নাকি এর পেছনে একটা সুপরিকল্পিত কৌশল কাজ করছে? অপরাধ বিশ্লেষকরা একটা বিষয়ে প্রায় একমত, একজন ক্ষমতার রাজনীতিবিদদের সবচেয়ে কাছের মানুষই তার সবচেয়ে বড় দুর্বলতা। কারণ তারা জানেন সবকিছুই, অঘোষিত লেনদেন, গোপন মিটিং, অন্ধকার সমঝোতা, যা কোনো দিন জনসম্মুখে আসার কথা নয়। চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দুর ছায়া। তিনি জানতেন প্রতিদিন কোনো মাফিয়ার সঙ্গে কোথায় গোপন বৈঠক হচ্ছে, জানতেন কোটি কোটি টাকার হিসাব কোথায় রাখা হচ্ছে, জানতেন ক্ষমতার ভেতরের সেই অন্ধকার দিক যা শুভেন্দুর রাজনীতির ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারত। আর ঠিক যখন শুভেন্দু মুখ্যমন্ত্রীর পথে শপথ নিলেন, তখনই চন্দ্রনাথকে সরিয়ে দেওয়া হলো। এটাকে টাইমিং এর দিক থেকে দেখলে একটা স্পষ্ট প্যাটার্ন দেখা যায়। ক্ষমতার শীর্ষে পৌঁছানোর আগে ঝুঁকি এলিমিনেট করা, এই কৌশল রাজনীতিতে নতুন নয়, কিন্তু এটা যখন একের পর এক ঘটতে থাকে তখন সেটা আর কৌশল থাকে না, সেটা হয়ে দাঁড়ায় একটা রক্তমাখা ব্যবস্থা। এই পুরো আলোচনার নারদ স্ট্রিং অপারেশনের প্রসঙ্গে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। ক্যামেরার সামনে শুভেন্দু অধিকারকে টাকা নিতে দেখা গিয়েছিল। গোটা বাংলা সেই দৃশ্য দেখেছে। সেই ঘটনা প্রমাণ করেছিল যে রাজনীতির চকচকে মঞ্চের পেছনে কত শত কোটি টাকার অন্ধকার লেনদেন চলে, কত গোপন সমঝোতা হয়, আর কত বিপজ্জনক খেলা হয়। আর চন্দ্রনাথ রথ ছিলেন সেই সব খেলার সাক্ষী। তিনি জানতেন ভেতরের সত্য, তিনি জানতেন কার সঙ্গে কি লেনদেন হচ্ছে, তিনি জানতেন কোন ফাইল কোথায় যাচ্ছে। প্রশ্ন হলো, এত কিছু জানা একজন মানুষ কি ক্ষমতা ধরের জন্য সুবিধা নাকি বিপজ্জনক? এই একটা প্রশ্ন সবচেয়ে বড়। 1.5 কোটি টাকার সুপারি কে দিয়েছে? বিহারের জেলে বসা শের সিং কন্ট্রাক্ট দিয়েছে? এটা তদন্তে প্রমাণিত। কিন্তু শের সিংকে এই কন্ট্রাক্ট কে দিল? সেই 1.5 কোটি টাকা কোথায় থেকে বেরিয়ে এলো? কার নির্দেশে এই পুরো অপারেশনের পরিকল্পনা করা হলো? রাজ্য পুলিশ যখন এই প্রশ্নের উত্তরের কাছাকাছি পৌঁছে যাচ্ছিল, ঠিক তখনই তদন্ত সরিয়ে দেওয়া হলো। এটা কি একটা কাকতালীয়? আপনারা কি মনে করছেন? সিবিআই এর ট্র্যাক রেকর্ড কি বলে? সারদা কেলেঙ্কারি সিবিআই এর হাতে, বছরের পর বছর পড়ে আছে নারদা মামলা সিবিআই এর হাতে। এগোয়নি একের পর এক হাই প্রোফাইল মামলা সিবিআই এর হাতে গিয়ে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। পুরো ঘটনাকে যদি একসঙ্গে দেখেন, 1.5 কোটি টাকার সুপারি, বিজেপির সংশ্লিষ্ট শার্প শুটার, শুভেন্দুর ঘনিষ্ঠদের একের পর এক রহস্যজনক মৃত্যু, তদন্ত তড়িঘড়ি সরিয়ে দেওয়া, সিবিআই এর নীরবতা, তাহলে একটা ছবি তৈরি হয়ে যায়। আর সেই ছবিটা ক্ষমতার অন্ধকারের দিককে এতটা স্পষ্টভাবে তুলে ধরে যে এটাকে এড়িয়ে যাওয়া অসম্ভব। শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার হাতে এখন রাজ্য পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা। কিন্তু তার নিজের সবচেয়ে কাছের মানুষটির খুনের বিচার কি তার শাসনকালে হবে, নাকি এই সত্য চিরকাল থেকে যাবে? পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি দিন নতুন প্রশ্ন তৈরি করছে। চন্দ্রনাথ রথের পরিবার কি বিচার পাবে? সেটা শুধু একটা ফৌজদারি মামলার বিষয় নয়, এটা পশ্চিমবঙ্গের গণতন্ত্র এবং আইন শাসনের পরীক্ষা। যদি এই মামলার সত্য চাপা পড়ে যায়, তাহলে এটা শুধু চন্দ্রনাথ রথের পরিবারের ক্ষতি নয়, এটা প্রমাণ করবে যে ক্ষমতাধর চাইলে যে কোনো সত্যকে কবর দিতে পারে। আর যদি সত্যি কোনোদিন সেই বড় মাথার নাম সামনে আসে, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন ভূমিকম্প হবে যার ধাক্কা দিল্লি পর্যন্ত পৌঁছবে। পরবর্তী কয়েকদিনে, কয়েক সপ্তাহে পরিস্থিতি কোন দিকে যায় সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি মনে করছেন এই তদন্ত আবার রাজ্য পুলিশের হাতে ফিরিয়ে আনা উচিত, নাকি সিবিআই এর শেষ সত্য বের করতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান।